সঙ্গে রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঠিক কিভাবে তা নিয়ে তদন্ত চলছে এবং কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি তদন্ত করছেন। জিজ্ঞাসাবাদ করা হবে বেশ কয়েকজনকে, কাদের জিজ্ঞাসাবাদ করা হবে, ঠিক কি জানতে চাওয়া হবে। দুর্ঘটনা তদন্ত শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ। সরাসরি বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলবো, জানতে চাইবো বিশ্বজিতের থেকে। বিশ্বজিৎ, কি অবস্থা এখনো পর্যন্ত? আমরা সকাল থেকে জানি যে তদন্ত চলছে এবং বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক কি জানতে চাইছেন তদন্তকারীরা? দেখো, ইতিমধ্যে প্রায় 3 ঘন্টা 50 মিনিটের প্রথম পর্যায়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআরএস জনক কুমার গর্গ এবং প্রথম পর্যায়ে রাঙ্গাপানি স্টেশনের স্টেশন ম্যানেজার, সহকারী স্টেশন ম্যানেজার, 3 জন গার্ডম্যান সহ যারা সিগন্যালিংয়ের দায়িত্ব ছিলেন প্রত্যেকে কিন্তু থরলি জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের কাছ থেকে লিখিত বয়ান নেওয়া হয়েছে, যার তারা 8টা থেকে 8টা 55 মিনিট অর্থাৎ দুর্ঘটনার সময় পর্যন্ত তারা তাদের দায়িত্ব কী ছিল এবং তারা দায়িত্বে কি কাজ করেছেন, তাদের দায়িত্ব থেকে কোথাও কি তাদের কি মন ছিল না বা তারা দায়িত্ব থেকে কোথাও কি সরে গিয়েছিলেন সে ব্যাপারেও কিন্তু জিজ্ঞাসা করেছেন যিনি সিআরএস রয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে দুর্ঘটনার সময় যেহেতু সিগন্যালিং ছিল না, তা কিন্তু গতকালই যেহেতু বলে দেওয়া হয়েছিল সিআরএস এর পক্ষ থেকে, তাই লেভেল ক্রসিং এর ক্ষেত্রে বা পেপার ক্লিয়ারেন্সের ক্ষেত্রে তারা কতটা যুক্তিযুক্ত দিয়েছে। অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ছেড়ে দেওয়ার পর যখন রাঙ্গাপানি স্টেশন ম্যানেজার তিনি সেই মালগাড়ির চালককে তাকে কি পেপার ক্লিয়ারেন্সের সময় তাকে কি বলা হয়েছিল কিনা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীর গতিতে চলছে আর অন্য এই যে মালগাড়ির ট্রেন সেটি কত স্পিডে চালাতে হবে, সেই ব্যাপারটাও কিন্তু নিশ্চিত করতে চাইছে সিআরএস। অন্যদিকে এছাড়াও বাকি যারা এখানে ছিলেন মূলত যে গার্ডম্যানরা ছিলেন তাদের কাছে কিন্তু নেওয়া হয়েছে তারা কি দেখেছে এবং যে সিগন্যালিং পোস্টে যে সব আধিকারিক রেলের কর্মীরা ছিলেন তারা মূলত কি দেখেছে সেসব কিন্তু সিআরএস এর পক্ষ থেকে নেওয়া হয়েছে, সমষ্টি লিখিত আকারে নেওয়া হয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি এই ঘটনায় কিন্তু মূল প্রত্যক্ষদর্শী হিসাবে যিনি এখন চিকিৎসাধীন রয়েছেন, মূলত শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা রয়েছেন, সেই মালগাড়ির সহকারী লোকো পাইলট। এই বেসরকারি হাসপাতালে যিনি রয়েছেন সহকারী চালক, এই সহকারী চালক মন্নু কুমারের বক্তব্য অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, এই মন্নু কুমার প্রথমে রেল জানিয়েছিল যে দুজন চালক রয়েছেন, দুজন চালকই মৃত, কিন্তু পরে জানা গেল না, রেল জানেই না যে সহকারী চালক বেঁচে আছেন। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মন্নু কুমার, যার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার বক্তব্য থেকে রহস্য উদ্ঘাটন হতে পারে যে কি হয়েছিল। প্রথম বিষয় হচ্ছেন এই সহকারী চালকই হচ্ছেন এই দুর্ঘটনার ক্ষেত্রে একমাত্র প্রাইম সাক্ষী। তিনি একমাত্র ওই মালগাড়ির ইঞ্জিনের মধ্যে ছিলেন, তিনি বেঁচে গিয়েছেন এবং যখন দুর্ঘটনাটি ঘটে তার আগের পরিস্থিতিগুলো কি তৈরি হয়েছিল সে সম্পর্কে যথাযথ বার্তা তিনি দিতে পারবেন। একটু এখান থেকে যদি পিছিয়ে যাও তুমি দেখবে যে 8টা 55 মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে এবং রাঙ্গাপানি স্টেশন থেকে তিনি যে মালগাড়িতে ছিলেন সেই মালগাড়ি স্টেশন 8টা 35-এ গাড়ি চালানোর অনুমতি পেয়েছে, গাড়িটি বেরিয়েছে হচ্ছে 8টা 42 মিনিটে এবং 13 মিনিট চলার পরই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। তার আগে যে ট্রেনটি ছিল অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটিও চলাচল করার যে অনুমতি রাঙ্গাপানি স্টেশন থেকে 8টা 20 মিনিটে পেয়েছে, 8টা 27 মিনিটে সেই ট্রেনটি স্টেশন ছেড়ে গিয়েছে, 8টা 55 মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ 28 মিনিট এবং একটি 13 মিনিট। এই যে কাঞ্চনজঙ্ঘার থেকেও কম সময়ের মধ্যে, অর্ধেক সময়ের থেকেও কম সময়ের মধ্যে যে মালগাড়ি ছুটছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে যিনি চালক বা সহকারী চালক ছিলেন তারা কি রেলের যে কপি বুক, যে কমিউনিকেশন গাইডলাইন আছে সেটা মেনে কি তারা ট্রেন ছুটিয়েছিলেন? দ্বিতীয়ত হচ্ছে দেখতে পাওয়া গেছে এই যে পিএলসিটির কাগজ তার মধ্যে একদম সিগন্যাল পোস্ট একদম উল্লেখই করে দেওয়া হয়েছে এবং এই সিগন্যাল পোস্টগুলির মধ্যে 654, 52, 50 খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার কারণ 652 এবং 50-এর মাঝে দুর্ঘটনা ঘটেছে, 654 এবং 52-এর মাঝে একটি লেভেল ক্রসিং ছিল। সূত্রের খবর আজকে জিজ্ঞাসাবাদে যে উঠেও এসছে সেটি হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রথম যে লেভেল ক্রসিং সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপর ধীরে ধীরে ট্রেন এগিয়ে নিয়ে চলে গেছে এবং এই লেভেল ক্রসিং ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এই তদন্তের ক্ষেত্রে। লেভেল ক্রসিং, আমি আমাদের সঙ্গে থাকো। যখন মন্নু কুমার প্রসঙ্গে কথা হচ্ছে তো একবার আপনাদের দেখিয়ে রাখতে চাইবো গৌতম দেব, তিনি আজ মন্নু কুমারকে দেখতে গিয়েছিলেন এবং দেখে বেরিয়ে এসে মন্নু কুমার প্রসঙ্গে
কি বললেন, কেমন রয়েছেন মান্নু কুমার, শুনুন। এ তো ক্লিনিক্যালি ফিট কিন্তু মেন্টালি তো একেবারেই আপসেট, কথা বলার স্টেজে নেই, একেবারেই স্টমাটাইজড, ওর ব্যথা ট্যাথাগুলো হালকাভাবে বলতে পারছে, কোনো কথা বলার জায়গাই নেই। অথচ এই মান্নু কুমারকে মৃত বলে দিয়েছিল রেল। রেল আগে থেকেই জানিয়ে দিয়েছিল দুই চালকই মৃত। সেই প্রসঙ্গ তুলে এনে গৌতম দেব রেলকে বিধতে ছাড়লেন না। তদন্তটা পুরোপুরি আই ওয়াশিং ছাড়া কিছুই না, তদন্তর নামে প্রহসন, রেল নিজেকেই বাঁচাতে চেষ্টা করছে। মানুষটি বেঁচে আছেন তাকে মৃত বলে ঘোষণা করা এবং এনকোয়ারির আগেই কি কারণে অ্যাক্সিডেন্ট হলো এবং কার জন্য হলো সেইটাকে দিক নির্দেশ করে দেওয়া এবং এফআইআর করে দেওয়া, এটা খুব অমানবিক। জেনে বুঝে সমস্ত তথ্য সংগ্রহ করে, তথ্য প্রকিউর করে রাদার রেল এই কাজটা করেছে। আবির আমাকে বলছিল যে এই মান্নু কুমারের বক্তব্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটাই কারণে, কারণ এই দুর্ঘটনার সাক্ষী একজন এই মান্নু কুমার এবং আরো কয়েকজন যারা হলেন গেটম্যান, অর্থাৎ লেভেল ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এই ক্ষেত্রে। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, লেভেল ক্রসিং এর প্রসঙ্গ তুলছিলে তুমি আমাকে, দুটো লেভেল ক্রসিং ইতিমধ্যে 3 গেটম্যানের সঙ্গে কথা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। লেভেল ক্রসিং কতটা ভাইটাল এই জায়গায়, অর্থাৎ লেভেল ক্রসিং এর দিকে কেন নজর তদন্তকারীদের? দেখো, আমি যে কথাতে ছিলাম, মান্নু সিং এর সাথে লেভেল ক্রসিং এরও যোগ রয়েছে। তার কারণ হচ্ছে যে এই মালগাড়িটি ওই 654 এবং 652 নম্বরের মাঝে যে লেভেল ক্রসিং রয়েছে সেখানে কি সে দাঁড়িয়েছিল, কতক্ষণ দাঁড়িয়েছিল? এক্ষেত্রে লেভেল ক্রসিং এর যারা গেটম্যান রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে দ্বিতীয় পর্বে, আমরা যেটা জানতে পেরেছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে তথ্য তুলে ধরবেন হচ্ছে লেভেল ক্রসিং এর গেটম্যান, তার সঙ্গে মনু কুমারের বয়ান মিলিয়ে দেখা হবে। তাহলেই বুঝতে পারা যাবে যে ওই লেভেল ক্রসিং এ কি হয়েছিল। তার কারণ হচ্ছে ওই লেভেল ক্রসিং এ যতটা সময় দাঁড়িয়ে থাকবে এই লেভেল ক্রসিং এর দায়িত্বে থাকা ব্যক্তি, তিনি যদি চালক বা সহকারী চালকের মালগাড়িকে তিনি বলতেন যে সামনে কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, কম গতিতে যাচ্ছে, ফলে তারা যেন ট্রেনের গতি নিয়ন্ত্রিত করে যান বা যে গতিতে যাচ্ছেন সেই গতিতে তারা যেতে পারবেন কিনা, তাহলে হয়তো এই বড় দুর্ঘটনাটি ঘটতো না। ফলে সেই কারণেই লেভেল ক্রসিংটি গুরুত্বপূর্ণ। আরও একটি লেভেল ক্রসিং এই ঘটনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যার গেটম্যানকেও ডেকে পাঠানো হয়েছে, সেটি হচ্ছে 650 এবং 648 নম্বর যে সিগন্যাল পোস্ট তার মাঝে আছে, অর্থাৎ যেখানে দুর্ঘটনাটি ঘটেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ইঞ্জিন যেখানে রয়েছে তার থেকে সামনেই। সেখানের কি লেভেল ক্রসিংয়ে যে গেটম্যান ছিলেন তিনি কি কোনো কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সেখানে দাঁড় করিয়ে দিয়েছিলেন, তার বয়ানও নথিবদ্ধ করা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক এবং সহকারী চালকের বয়ানও তার সঙ্গে মিলিয়ে দেখা হবে। অনেক তাতেই মনে করা হচ্ছে যে উত্তর পাওয়া যাবে। তার কারণ প্রথম থেকেই পরিষ্কার যে অটোমেটিক সিগন্যাল প্রযুক্তি সেদিনকে খারাপ ছিল, পিএলসিটি দিয়ে ট্রেন চালানো হচ্ছিল এবং সেটা সিসিআরএস গতকালও তিনি বলেছেন। এবং এই যে গোটা প্রক্রিয়াতে যে বক্তব্য রাঙাপানি স্টেশন ম্যানেজার এতক্ষণ ধরে সিসিআরএস এর সামনে রেখেছেন, সেই বক্তব্যের প্রেক্ষিতে মনু কুমারের বক্তব্য, লেভেল ক্রসিং এর যারা গেটম্যান রয়েছেন তাদের বক্তব্য, এর সঙ্গে দেখে নেওয়া হবে হচ্ছে আগামীকাল যেটা জানা যাচ্ছে যে রিলে রুম খোলা হবে রাঙাপানি স্টেশনে। সেখানেই বুঝতে পারা যাবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে এবং কে সত্যি কথা বলছেন, কে মিথ্যে কথা বলছেন, তার উপরেই এই তদন্তের যে রেজাল্ট সেটা নির্ভর করে রয়েছে। ধন্যবাদ আবির। এদিকে এই মান্নু কুমার যখন গুরুত্বপূর্ণ একজন সাক্ষী, তখন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে মান্নু কুমারকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য জানা যাবে এবং একদিকে যেমন রেল তাদের মতো করে তদন্ত করছে, রেল পুলিশ স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে তদন্ত করছে। এ বিষয়ে জানবো। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন। পার্থপ্রতিমের সঙ্গে কথা বলবো, কারণ এখানে জানতে হবে যে এই 6 সদস্যের সিট কেন গঠন করা হলো এবং কিভাবে এই তদন্ত চলবে। দুটো তদন্ত, একদিক থেকে যেমন রেল দুর্ঘটনার তদন্ত রেল করছে, পাশাপাশি সিট গঠন করে 6 সদস্যের সিট গঠন করে তদন্ত করছে রেল পুলিশ। দেখো, তোমাকে জানিয়ে রাখি, মূলত এই তদন্তে গতি আনতেই কিন্তু রেল পুলিশ আলাদাভাবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা তৈরি করেছে এবং তারা ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করেছে। যে
মালগাড়ির যে চালক, তার মৃত চালক, তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং সেই সহকারী চালক এই মুহূর্তে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে কথা বলে মূলত তাকে জেরা করে জানতে চাওয়া হবে এবং অনেকটাই পরিষ্কার হবে এই দুর্ঘটনার মুহূর্তগুলি। কেননা সেই সময় দুর্ঘটনার সময় চালকের পাশেই সহকারী চালক ছিলেন এবং যে প্রশ্নটি বারবার করে উঠে আসছিল যে সিগন্যালিং ফেলিওরের জন্য দুর্ঘটনা, তাহলে কি আদৌ কি মালগাড়ির চালক, যাকে দায়ী করা হয়েছে প্রথমে প্রাথমিকভাবে রেলের পক্ষ থেকে, অনেক আধিকারিকরা তাকে দায়ী করেছেন দুর্ঘটনার জন্য, সেই চালকের কি ভুল ছিল? আদৌ কি ম্যানুয়াল সিগন্যালিং ব্যবস্থা সে কি মেনেছিল না মানেনি? এই বিষয়টা যেমন আসবে, তেমনি রেলের গতি কি ছিল সেই সময় দুর্ঘটনার মুহূর্তে, এই মালগাড়ির গতি কি ছিল, যারা থাকা উচিত তার থেকে বেশি ছিল কিনা, এইসব বিষয়গুলি সামনে নিয়ে আসবে। পাশাপাশি যে তদন্তকারী দল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা যারা আহত হয়েছেন, সে রেল যাত্রী হোক বা রেলের কর্মী হোক, তাদেরকে জেরা করে, তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিন, তাদের জেরা করে কিন্তু মুক্ত তথ্যগুলি সামনে। এদিকে আবার রেল চালকের বিরুদ্ধে এফআইআর। তো এফআইআর কিভাবে করে রেল? না, এফআইআর এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে। কিন্তু এখানে আবার একটা অদ্ভুত ব্যাপার, যার অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু করেছে রেল, রেল চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে যার অভিযোগের ভিত্তিতে তিনি তো জানেনই না, তিনি জানেনই না যে তার অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হচ্ছে। এই অভিযোগের বিষয়ে যাত্রী কিছুই জানেন না। হাসপাতালে গিয়ে রেল বয়ান রেকর্ড করিয়েছিল এবং সাদা কাগজে সই করিয়েছিল রেলের বিরুদ্ধে অভিযোগ। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা হচ্ছে কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস। তারপরে আরো কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে, মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে দেন। আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে, সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয়। সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে? ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মানে মার্চে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। তো আমরা তো চিনি না, তাকে আমরা কেন করতে যাবো? সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হ্যাঁ, কোন হাসপাতাল? রেল হসপিটালে, রেলের তরফ থেকেই করেছিল বোধহয়। বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। ভিত্তিহীন তো অভিযোগ। এই একই রকম অভিযোগ করছেন গৌতম দেব। তিনি বলছেন যে রেল কিভাবে এইভাবে একের পর এক কাজ করে যেতে পারে। প্রথমত রেল বলছেন যে 2 চালকই মৃত, দেখা যাচ্ছে সহকারী চালক বেঁচে রয়েছেন। আবার যার অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হলো তিনি সাদা কাগজে সই করেছেন। ওই মেয়েটি কোনো কিছু জানার কথাই না। আজকে গেছি, কথা বলেছি। ও কিভাবে জানবে? ও তো অন্য কম্পার্টমেন্টে তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। ওকে বলে যে কি একটা কাগজে সই করতে, ও সই করে দিয়েছে, জানে না। এই মেয়েটিও খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে। ওরা এসব ফেস করেনি কোনোদিন।